জানাই সালাম এবং অভিনন্দন। আজকের এই ফ্রি লাইভ ক্লাসে মূলত আপনাদের সিনিয়র স্টাফ নার্স 842টি পদের যে সার্কুলারটি হয়েছে সেই সার্কুলারে ভালো করার জন্য বাছাইকৃত 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আজকের এই আলোচনাটি। খুব দারুণভাবে উপস্থাপন করা হয়েছে এই ভিডিওটি, যেটা এই প্রশ্নগুলো তো কমন পাওয়ার উপযোগী। আমাদের গবেষণালব্ধ যে প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে, একই সাথে এখানে এমন কিছু টিপস অবলম্বন করা হয়েছে যেটা আপনি এই ভিডিওটি দেখলে আপনি একই সাথে মুখস্থ হয়ে যাবে। সেই টিপস নিয়েই সাজানো হয়েছে। তো লাইভে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে পরবর্তীতে হারিয়ে না যায়, আপনার টাইম লাইনে থেকে যায়। এবং আপনার পরিচিত জনকে এই ভিডিওটি একটু মেনশন করে দিন, তাহলে সে উপকৃত হবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে শুরু হতে চলেছে। তো শুরুতেই রিকোয়েস্ট করব যে আপনারা আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পারছেন কিনা। যে কোনো পরীক্ষার জন্য, বিশেষ করে পিএসসির যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু আপনার বাছাই পরীক্ষা অর্থাৎ প্রিলি পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী বাদ পড়ে যায়। আপনাদের সিনিয়র স্টাফ নার্স এখানে যদিও বলা হয়েছে 820 জন নেবে, কিন্তু দিন শেষে দেখা যায় যে পদসংখ্যা বাড়িয়ে 1000 চলে যাবে। তো এই 1000 জন নেয়ার জন্য আপনাদের সারা বাংলাদেশ থেকে নিবন্ধিত নার্স দাঁড়িয়ে আমার জানা মতে প্রায় 30,000-এর মতো আছে। এখানে সবাই যদি আবেদন নাও করে, আমি যদি 50% ধরে নিই, তারপরেও 15,000 মতো আবেদন এখান থেকে পড়বে। তার মানে এই প্রিলি পরীক্ষায় সবচেয়ে সেরা কম্পিটিশন কিন্তু আপনাদের কম্পিটিশনের মুখোমুখি হতে হবে। তো সেখান থেকে প্রিলিতে পাস করতে পারলে লিখিত পরীক্ষায় মানে যেখানে 45% পেলে কিন্তু পাস, কিন্তু প্রিলিতে কিন্তু কতই পাস ওটা বলা নেই। অর্থাৎ তারা একটা মার্ক নির্ধারণ করে দেন, সেই নির্ধারিত মার্কের কাছাকাছি যারা যাবে বা সেই মার্ক যারা পাবে, সেই মার্ক থেকে উপরের দিকে যে নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি কোয়ালিফাই করে। সেই জন্য প্রিলিতে পাস করা আমি বলবো মানে লিখিত পাস করার চেয়ে চ্যালেঞ্জিং। এবং প্রিলিতে পাস করলে আপনারা, অনেকে প্রিলিতে ভালো বাট লিখিততে ভালো না, আবার অনেকেই লিখিততে ভালো কিন্তু প্রিলিতে ভালো না। তো যারা লিখিততে ভালো কিন্তু প্রিলিতে খারাপ, তাদের জন্য কিন্তু অশনি সংকেত, কারণ প্রথম ধাপেই কিন্তু এখানে বাছাই করে নেওয়া হয়। আচ্ছা, আইমন নেসা সুমি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আখি বিনতে রাজ্জাক, জি ক্লিয়ার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এই ভিডিওটি একটু মেনশন করে দিন। আর আপনারা যদি বেশি সংখ্যক যারা শেয়ার করবেন, তাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপটা আছে সেখানে আমার পার্সোনালি পক্ষ থেকে আমি আপনাদেরকে 100 100 প্রশ্নের একটা সাজেশনের পিডিএফ দেব। 100 পিডিএফ এর একটা সাজেশন পিডিএফ আপনাদেরকে দেব, আজকের ক্লাস শেষেও দিতে পারি। সবাই আমাকে এই যে স্ক্রিনে ভেসে যাওয়া নাম্বারে আপনি আপনাকে মেসেজ করবেন। 100 পিডিএফ এর সাজেশন আপনাদেরকে দেব, এখান থেকে অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন। আচ্ছা, আমি নিজেও এই ভিডিওটি একটু আমাদের যে ফ্রি গ্রুপ আছে সেই গ্রুপে যারা ক্লাসটা যাতে অন্যরা দেখতে পায় সেজন্য আমি একটু লিঙ্কটা একটু শেয়ার করে দিয়ে আসি, তারপরে আমাদের মূল আলোচনায় আমরা চলে যাব। কেউ উদ্বিগ্ন হবেন না। উম, তো যেটা বলছিলাম যে যে কোনো প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা। বাংলার আবার স্পেসিফিক আমি যে টপিকসটা আজকে বেছে নিয়েছি সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের ওই অধ্যায় থেকে। তো এখানে ধ্বনি পরিবর্তন থেকে ম্যাক্সিমাম একটা প্রশ্ন বা কোনো কোনো জায়গায় দুইটা প্রশ্ন, এরকম প্রশ্ন আসছে দেখা যায়। সো আজকের এই ক্লাসটি যদি করেন তাহলে আপনি আশা করি কয়েকটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন অধ্যায় থেকে, এবং এই পরিবর্তনগুলো কিভাবে হয় সে বিষয়টাও এখানে আলোচিত থাকবে। তো আপনারা একটু উত্তর দেন দেখি, নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? এটা একটা বিসিএস এর প্রশ্ন, এবং আপনারা জানেন যে বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন গুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই প্রশ্নটাও কিন্তু পড়ে, নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক, অপিনিহিতি, অভিশ্রুতি, ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়ের বানানটা একটু মিস্টেক হয়েছে। তো আচ্ছা, ফরিদ আহমেদ টেকনিক্যালের জন্য কিভাবে প্রস্তুতি নেব? হ্যাঁ, আমাদের পাপ্পু স্যার এই বিষয়ে ক্লাস নেবেন, টেকনিক্যালের বিষয়টা।
তিনি একজন সরকারি নার্স এবং দীর্ঘদিন ধরে এই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত আছেন। সো তিনি সুপার ডুপার ক্লাস নিয়ে আপনাদেরকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো সঠিক অ্যান্সার ইতিমধ্যে অনেকেই দিয়েছেন। তিথি ইসলাম, আইমুন হাসান সুমি, রায়হান, সবাই দিয়েছেন এ নম্বরটা। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সঠিক অ্যান্সারের জন্য। যে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নেয়? আমরা দেখেছি যে অপিনিহিতি, ধ্বনি বিপর্যয়, অভিশ্রুতি, তারপরে স্বরাগম, এগুলো কিন্তু ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে আছে, কিন্তু প্রাতিপদিক এটা কিন্তু ধ্বনি বিপর্যয়ের মধ্যে, সরি, ধ্বনি পরিবর্তনের মধ্যে নাই। নেক্সট যে প্রশ্ন, যে পিশাস তালবুসা আগে আছে আর পরের শব্দ আছে স আগে আছে, এই যে পিশাস থেকে পিশাস, এরূপ পরিবর্তনকে কি বলা হয়? এটা কি স্বরবিভক্তি বলা হয়, নাকি স্বরসঙ্গতি বলা হয়, নাকি ধ্বনি বিপর্যয় বলা হয়, মানে ধ্বনি বিকার বলা হয়? আহ দ্রুত অ্যান্সার দেবেন। এটাও কিন্তু 44তম বিসিএস এ আসা একটি প্রশ্ন। সঠিক অ্যান্সার দেবেন। এবং কেন এই যে এই উত্তরটা হচ্ছে, আমরা ম্যাক্সিমাম প্রশ্নের আলোচনা করব, যেটা আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইতিমধ্যে অনেকে প্রশ্ন দিয়েছে, উত্তর দিয়েছেন যে এটা আসলে 3 নম্বর প্রশ্ন। রায়হান ক নম্বর দিয়েছেন, স্বরভক্তি। অন্যরা আবারও রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার দেবেন। শেয়ার দিয়ে আপনারা বেশি সংখ্যক শেয়ারদারি, বেশি সংখ্যক 5 জন 7 জন 10 জন যারা শেয়ার দিবেন তাদেরকে আমি বলছি যে আপনারা শেয়ার দেওয়ার পরে আমাকে মেসেজ দিয়ে রাখবেন স্ক্রিনে ভেসে যাওয়া নাম্বারে। আমি আপনাদেরকে একটা মানে নমুনা সাজেশন আপনাদেরকে দেব। আমাদের আহ, যারা আগ্রহী আছেন তারা একটু বেশি শেয়ার দিয়ে আমাকে স্ক্রিনে ভেসে যাওয়া নাম্বারটি আপনারা পরেও এটা নিয়ে নিতে পারবেন, 017898887 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি আপনাদেরকে কিছুদিনের মধ্যেই সাজেশনটা দিয়ে দেবো। সাজেশন সম্পূর্ণ আংশিক একটা সাজেশন দিয়ে দেবো, যেটা আপনাদের অনেক হেল্প করবে ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নম্বরে গ নম্বরে আছে অ্যান্সার দিয়েছেন ধ্বনি বিপর্যয়ে, রাইট অ্যান্সার। তো ধ্বনি বিপর্যয় এটাই সঠিক অ্যান্সার। আচ্ছা, এইখানে উত্তরটা লেখা হয়নি, এটা ধ্বনি বিপর্যয়ের। ধ্বনি বিপর্যয় মানে কি, আমি যেভাবে মনে রাখি, আমি আপনাদেরকে সেইভাবে মনে রাখার জন্য কৌশলটা একটু বলে দিই। আচ্ছা, বিপর্যয়, ধরেন একটা ঝড় হলো, ঘূর্ণিঝড়, তাহলে বিপর্যয় হয়ে যায় না? দেখা যাচ্ছে আপনাদের বাড়ির টিনের চাল আরেকজনের বাড়ি চলে গেছে, বা আরেকজনের বাড়ির টিনের চাল আপনাদের বাড়ি চলে এসেছে, এটা হচ্ছে বিপর্যয়। অনুরূপ ভাবে দেখেন, এখানে প্রথমে যে পিশাস, এই যে তালবস্যাটা, এই যে ঝড়ের কারণে, বিপর্যয়ের কারণে পরে গেছে, আর পরের চটা আগে এসেছে, তাই ধ্বনি বিপর্যয়, এটা ধ্বনি বিপর্যয়। আপনি এই কৌশলে মনে রাখবেন, আমার মতো দেখবেন যতগুলো ধ্বনি বিপর্যয় আছে, এই যে বর্ণর চেঞ্জ হবে, সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে। তো এইটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। এই ট্রিক্সটা মনে রাখবেন, ইনশাআল্লাহ এই ধ্বনি বিপর্যয়ের উদাহরণে একটাও ভুল হবে না। দেখেন পরবর্তীটাও কিন্তু, এটা কিন্তু নিবন্ধনের একটা প্রশ্ন, এবং আপনারা জানেন যে যে কোনো পরীক্ষায় বারবার যেগুলো আসে সেগুলোই কিন্তু সিনিয়র স্টাফ নার্স এই ধরনের পরীক্ষায় দিয়ে থাকে। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? তো আমি আগে যে টিপসটা দিয়েছিলাম, ঝড়ে এ, যে এক জায়গার বর্ণ, সামনের বর্ণ পিছনে, পিছনের বর্ণ সামনে চলে আসবে, এরকম কোথায় আছে দেখেন, সেটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। শরীর, এখানে বর্ণ চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এটা হবে না। খ নম্বরে দেখেন হংস থেকে হাঁস, এটাও বর্ণ চেঞ্জ হয়েছে, এটা হবে না। এখানে ল প্রথমে ছিল, পরে ল গিয়েছে, খ শেষে ছিল, সেটা আগে এসেছে। সো এইটা উত্তর হবে আহ, ঘ ঘ নম্বর, দুর্গা থেকে দুগ্গা। দেখেন এখানে স্বরের আগমন ঘটেছে, সুতরাং এটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়। রায়হান সহ জিনিয়া, জাফরিন, তাসপিয়া, সাফা, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। আশা করি আপনারা খুব মজা করে শিখতে পারবেন এবং একই সাথে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তাহলে এই উত্তরটা হবে গ নম্বর প্রশ্ন। এটা হবে ক, লাফ থেকে ফাল, ধ্বনি বিপর্যয়। আমি আগেই বলেছিলাম ধ্বনি বিপর্যয়টা কি হয়, যে সামনের বর্ণ পিছনে, পিছনের বর্ণ সামনে এক্সচেঞ্জ হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে গেলে সেটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হবে। নেক্সট যে প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটা, গ্রাম, করপলা আকার ম থেকে গ্রাম, গৈকার রয়াকার ম, গ্রাম। দেখেন এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে, পরিবর্তন ঘটেছে, এটা 18 সালের একটি পিএসসির প্রশ্ন। তো এখানে কি স্বরাগম ঘটেছে, নাকি ব্যঞ্জনের বিকৃতি ঘটেছে, নাকি অসমীকরণ হয়েছে, নাকি পরাগত হয়েছে?
পরাগত হয়েছে? দ্রুত অ্যান্সার দিয়ে জানাবেন। দেখেন, আমাদের স্বরের আগমন ঘটে। স্বরের আগমন ঘটে। দেখেন গ্রামের থেকে গইকার, রয়াকার, গ্রাম, মাঝখানে একটা রর আগমন ঘটেছে। তাহলে এটা কিন্তু ব্যঞ্জন বিকৃতি উত্তর হবে না, অসমীকরণ হবে না। এই যে পরাগত হতে পারে আর স্বরের আগমন হতে পারে। তো মেইনলি এখানে পরাগত বললে ওই বিষয়টা ক্লিয়ার হয় না। মূলত স্বরের আগমন ঘটেছে। সেই হিসেবে রায়হান, তিথি যারা অ্যান্সার দিয়েছেন, উম, তারা স্বরাগম, ক নম্বরটা সঠিক অ্যান্সার হবে। ক নম্বরটা সঠিক অ্যান্সার হবে। আবারও বলছি যে আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন, কাইন্ডলি ভিডিওটি শেয়ার দিবেন এবং সর্বোচ্চ শেয়ারধারী আমাকে মেসেজ দিবেন যে স্যার আপনি একটা সাজেশন দিতে চেয়েছিলেন, আহ, সেই সাজেশনটা পিডিএফটা দেন। এটা আমাদের আংশিক একটা সাজেশন আপনারা পাবেন। তো আপনাদের জন্য আরেকটু বলে দিই, যারা ৫ জনের উপরে সাজেশন মানে এই ভিডিওটি শেয়ার দিবেন, তাদের প্রত্যেককেই দেব। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। ইনশাল্লাহ আপনারা সাজেশনটি পাবেন এবং এখান থেকে অনেক কমন প্রশ্ন পাবেন। নেক্সট আমি পরবর্তী প্রশ্নে যাব যে বলা হয়েছে যে ৬ নম্বর প্রশ্ন, কোনটি অপি নিহিতের উদাহরণ? আগেই বলেছি বাংলার আজকে একটা টপিকস বেছে নিয়েছি, সেটা হলো ধ্বনি পরিবর্তন। এখানে কিন্তু ধ্বনি পরিবর্তনের অধ্যায় থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এবং ধ্বনি পরিবর্তনের যে অধ্যায়, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের এই ক্লাসটি। সো এই অধ্যায়ের যে কোনো পরীক্ষায়, আপনি যত পরীক্ষায় দেন না কেন, এখান থেকে যদি কখনো প্রশ্ন আসে ইনশাল্লাহ আর ভুল হবে না। আর বাছাই করা যেহেতু প্রশ্ন, এই প্রশ্নগুলো হুবহু এসে যাবে। এটা ৪১তম বিসিএস এর প্রশ্ন, আবার প্রাইমারিতেও এসেছে যে কোনটি অপিনিহিতের উদাহরণ। ক নম্বরে বলেছে জন্ম থেকে জন্ম, নো সেন্স। খ নম্বর হচ্ছে আজি থেকে আইস। আর গ নম্বর হচ্ছে ডেস্ক থেকে ডেস্ক। আর ঘতে বলেছে আলাবু লাবু লাও। আলাবু লাবু লাও। কোনটা সঠিক অ্যান্সার? দেখেন, অপি নিহিতি, অপি নিহিতি মনে রাখবেন যে এই অপি নিহিতির ক্ষেত্রে যে আকার, রস্যিকার, রস্যুকার এই যেগুলো থাকে সেটার পূর্ণরূপ ব্যবহৃত হয়। দেখুন, এখানে বলেছে আজি, আ উর্গি জয় রশ্মি, আজি। এই যে রস্যিকার, এই রস্যিকারটার পূর্ণরূপ কি? রস্যই। এই রস্যই যেখানে আছে এটাকে অপিনিহিতি বলা হয়। অর্থাৎ পূর্বের ইকার বা উকার যদি আগেই ব্যবহৃত হয় তাকে বলা হয় অপিনিহিতি। পূর্বের ইকার বা উকার আপনার ওটাকেও মনে রাখার দরকার নেই। এই রস্যই বা রস্যিকারের, রস্যুকারের যদি পূর্ণরূপ মানে ব্যবহৃত হয় সেটা হয় অপিনিহিতের উদাহরণ। তাহলে খ হবে নম্বর হবে সঠিক অ্যান্সার। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন, ছয়ের খ দিয়েছেন তাসনিম সাফা, ফরিদ আহমেদ, রায়হান, তাসনিম সাফা। তো খ হবে সঠিক। আজি থেকে আইস, আশু থেকে আউশ, অর্থাৎ আ তালবু শয় রস্যু আশু। এই যে রস্যুকারটা, এটা এটার পূর্ণরূপ রস্যুকার হবে। তো এটা আমরা যখন লাইভ ক্লাসগুলো নিই এটা আরো সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়ে দিই। তো আশা করি বুঝতে পেরেছেন অপনিহিতি এই যে রস্যিকার, রস্যুকার এগুলোর পূর্ণরূপ ব্যবহৃত হবে, এই মূল অক্ষরটা ব্যবহৃত হবে। নেক্সট হচ্ছে ৭ নম্বর প্রশ্ন। এখানে বলেছে এটা ৪৩তম বিসিএস এ আসা। সো বিসিএস এর প্রশ্ন সহ অন্যান্য যে পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসে সেগুলোই কিন্তু সিনিয়র স্টাফ নার্সে বেশি আসে। সেইগুলো বাছাই করে আপনাদের জন্য এই প্রশ্নগুলো সাজিয়েছি। তো এখানে বলা হয়েছে বড় থেকে বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? এটা কি বিষমীভবন নাকি সমীভবন নাকি ব্যঞ্জন দিত নাকি ব্যঞ্জন বিকৃতি? নাকি ব্যঞ্জন বিকৃতি? দ্রুত অ্যান্সার দেবেন। দেখেন, উম, দ্বিত মানে কি? দুই। দুইবার একই বর্ণ ব্যবহৃত হলে সেটা ব্যঞ্জন দ্বিত। বিষমীভবন, বিষমীভবন মানে দুইটা অক্ষর একই রকম ছিল, একটা বর্ণকে পরিবর্তন করে দিলে সেটা হয়ে যাবে বিষমীভবন। সমীভবন মানে দুইটা ভিন্ন ভিন্ন বর্ণ ছিল, সেটাকে একই রকম বর্ণ বানালে সেটা হচ্ছে সমীভবন। আর ব্যঞ্জন বিকৃতি মানে ক ছিল হয়ে যাবে খ, ওই অক্ষরটাই চেঞ্জ হবে। এটা আরো ডিটেলস আলোচনা আমরা করে থাকি। তো এখন যতটুকু বললাম, একই বর্ণ যদি দুইবার হয়ে যায় সেটা হচ্ছে ব্যঞ্জনদিত। সুতরাং সাতের অ্যান্সার হবে গ, ব্যঞ্জনদিত। যে বড্ড, ডয় ডয়, ডাবলডা হয়েছে, ডাবলডা, তাই সাতের সঠিক অ্যান্সার হবে ব্যঞ্জনদিতর উদাহরণ। এটা ৪৩তম বিসিএস এ আসা প্রশ্ন, আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি
যারা আজকের এই ভিডিওটি অন্তত 5 বার শেয়ার দেবেন তারা মানে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ আপনাদের একটা সাজেশন দেয়া হবে, আংশিক একটা সাজেশন, সেটাও কিন্তু খুব বিনামূল্যে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে বলেছে যে স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? স্বরসঙ্গতি মানে একটা স্বরের সাথে সঙ্গতি রেখে যে টা আমরা বলি সেটাকে বলে স্বরসঙ্গতি। সেখানে হইবে থেকে হবে, খ নম্বরে আছে জালিয়া থেকে জাইলা, আ তারপরে জেলে, গ নম্বরে বলেছে দেশি থেকে দিশি, আর ঘ নম্বরে বলেছে রাত্রি থেকে রাত। কোনটা সঠিক অ্যান্সার হবে? আপনারা অ্যান্সারটা দিন। আচ্ছা, স্বরসঙ্গতি মানে হলো আমরা মূলা কিন্তু বলি না, মূলা এইটা কিন্তু সহজে বলি না, আমরা বলি মূলো। মূলো, কারণ কি আমরা স্বরকে সেইভাবে নিই যেটা আমাদের খুব ইজিলি বলতে পারে। হ্যাঁ, দেশি, এই দেশি শব্দটাকে দেশি বলতে গেলে কিন্তু স্বরের একটা আপ অ্যান্ড ডাউন করতে হয়। তো আমরা সাধারণত যেটা খুব সহজে বলা যায় সেইভাবে বলার চেষ্টা করি, এই জন্য আঞ্চলিকতা তৈরি হয়। তো এই স্বরসঙ্গতি মানে স্বরের সাথে সঙ্গতি রেখে দেশি না বলে বলি দিশি, দিশি। সো এটা কিন্তু স্বরের সাথে সঙ্গতি রেখে, এই যে রস্বীকারের সাথে প্রথমটাও রস্বীকার করে নিলাম, এটাই হচ্ছে স্বরের সঙ্গতি, মানে প্রথম স্বরের শেষের স্বরের সাথে প্রথম স্বরের সঙ্গতি রেখে দুইটা রস্বীকার করে দিলাম, এটাকে বলা হয় স্বরসঙ্গতি। তাহলে 8 নম্বরের সঠিক অ্যান্সার হবে গ। 8 নম্বরের সঠিক অ্যান্সার হবে গ। রায়হান ম্যাক্সিমাম সঠিক অ্যান্সার দিচ্ছিলেন। এটা হবে গ। সঙ্গতি মানে কি? এই যে এখানে যে রস্বীকারটা আছে, এই রস্বীকারের সাথে মিল রেখে আমরা প্রথমটাকেও করব, এটাকে বলা হচ্ছে সঙ্গতি। মানে সঙ্গতি মানে মিল, স্বরের সাথে সঙ্গতি রেখে আমরা এটা করেছি। তাহলে সঠিক অ্যান্সার হবে দেশি থেকে দিশি। মূলা থেকে হবে মূলো, মূলা থেকে মূলো, মানে সঙ্গতি রেখে আমরা পরিবর্তন করব, সেই জন্য এর নাম হচ্ছে স্বরসঙ্গতি। আর স্বরসঙ্গতির উদাহরণ হবে দেশি থেকে দিশি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্নে চলে যাব, যে কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? লোপ। আচ্ছা, আমি একটু উঠবো, আমার ল্যাপটপের চার্জারটা কানেক্ট করে দিই, তার মধ্যে আপনারা ভিডিওটা একটু শেয়ার দিন। আচ্ছা, মধ্য স্বরালোপ। আচ্ছা, লোপ মানে কি? লোপ মানে কিন্তু বিলোপ হয়ে যাবে, হারিয়ে যাবে। তো এখানে বলেছে কোনটিতে মধ্য স্বরলোপ, মানে মাঝখানে স্বরের লোপ ঘটেছে, মানে লোপ আহ এখানে হচ্ছে কোন বর্ণটা একটা হারিয়ে যাবে বা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখেন, ক নম্বরে আছে গামছা, খ নম্বরে আছে মশারি, গ নম্বরে আছে লুঙ্গি, ঘ নম্বরে আছে চাদর। কোথার থেকে এখানে লোপ হয়েছে এটা দেখেন। আপনারা এই উত্তরটা পারবেন, তারাই পারবেন যারা এটা পড়েছেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটু বলে দিই, গামছা এইটার মূল শব্দ ছিল কিন্তু গামোছা, গয়াকার ময়ূকার ছয়াকার গামোছা। অর্থাৎ এই ময়ূকারটা লোপ হয়ে গেছে, এখন আমরা গামোছা বলি না, এখন বলি গামছা। সো এই যে ময়ূকারটা হারিয়ে গেছে, লোপ হয়ে গেছে, এটা এই কারণে এটা হচ্ছে মধ্যখান থেকে লোপ হয়ে গেছে, হারিয়ে গেছে, তাই এটার নাম মধ্য। আর কি লোপ হয়েছে? স্বরটা, স্বর মানে অক্ষর লোপ হয়েছে, হারিয়ে গেছে, তাই এর নাম মধ্য স্বরলোপ। তাহলে এটার সঠিক উত্তর হবে ক। গাম গামোসা থেকে হয়েছে গামছা, এই জন্য এটার নাম হচ্ছে মধ্য স্বরলোপ। আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। এবার আসি 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনটি বিষমীভবনের উদাহরণ? কোনটি বিষমীভবনের উদাহরণ? বিষমীভবন, সমীভবন এগুলো কিন্তু সব ধ্বনি পরিবর্তনের উদাহরণ। বিষমীভবন মানে কি? যে মানে দুইটা অক্ষর মানে একই রকম ছিল, একটাকে পরিবর্তন করা হবে, সেটাকে হচ্ছে বিষমীভবন। বিষমভূমি মানে সমান করা হবে না, অসমান বানানো হবে, সমান জিনিসকে অসমান বানানো হবে। আর হচ্ছে সমীভবন মানে কি? দুইটা একই রকম ছিল, সরি, আহ সমীভবন মানে কি? দুইটা ভিন্ন বর্ণ ছিল, একই রকম বানানো। আমি যদি উদাহরণ দিয়ে ক্লিয়ার করি তাহলে আরো বুঝতে পারবেন। 6 নম্বরে দেখেন, এই যে লাল, লয়াকার লাল, এই লাল, এ প্রথম বর্ণটা হচ্ছে ল, শেষের বর্ণটাও লাল, ল।
তার মানে দুইটা একই ছিল, এটাকে বিষমী মানে অসমান বানাবো, বিষমী মানে সমান নয়। তাহলে এই একটা লকে বাদ দিয়ে আমি অন্য বর্ণে রূপান্তরিত করব, নাল, নাল, দেখেছেন? এই জন্য এই যে বিষমী মানে অসমান বানানো, অর্থাৎ লালটা সমান ছিল, এটাকে আমি একটা দন্তান্ন বানিয়ে দিলাম, তাই বিষমী মানে অসমান হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে খ, মানে বিষমী ভাবে নির্মিত হল লাল থেকে নাল, লাল থেকে হবে নাল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা গুড ট্রাই করেছিলেন তাদেরকে ধন্যবাদ। নেক্সট আমি যে প্রশ্নে যাব, সেটা হলো কোনটি সঠিক বানান? কোনটি সঠিক বানান? আচ্ছা, কোনটা সঠিক বানান এটা আপনারা একটু অ্যান্সারটা দেবেন। নিশিথিনি বানানটা আছে দেখেন। আর আমি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, আপনারা অ্যান্সারটা দিতে থাকেন আর আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা একটু, আচ্ছা গ্রুপের লিঙ্কটা আমি, আমাদের যে ফ্রি গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কারো কাছে যদি থাকে তাহলে তারা একটু কাইন্ডলি আমাদের গ্রুপের লিঙ্কটা, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন। কোন বানানটি সঠিক, কোন বানানটি সঠিক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কেউ একজন কাইন্ডলি আমাদের এই যে কমেন্ট সেকশনে শেয়ার করে দেন। এখানে বলা হচ্ছে কোন বানানটি সঠিক। এখানে কিন্তু যে কৌশলটা আছে সেটা হলো, আহ, এই কৌশলটা মনে রাখবেন, রস্যি দীর্ঘি, রস্যিকার দীর্ঘিকার, রস্যিকার দীর্ঘিকার, এটা এই কৌশল দিয়ে কিন্তু অনেক বানান পরীক্ষায় আসে। নিশিথিনি, নিশিথিনি, তাহলে দেখেন প্রথমটায় আছে রস্যি রস্যি, শেষেরটায় শুধু দীর্ঘি, দীর্ঘি রস্যি আছে এরকম। কিন্তু গ নম্বরে আছে দেখেন রস্যিকার, পরে হচ্ছে দীর্ঘিকার, তাহলে নিশিথিনি, নিশিথিনি এই রস্যিকার আছে, পরেরটা দীর্ঘিকার আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের গ, নিশিথিনি, রস্যিকার দীর্ঘিকার। অনেকেই কৌশল দেয় যে 1 2 1 2, রস্যিকার যদি 1 হয়, দীর্ঘিকার হচ্ছে 2, তার মানে 1 2 1 2, এভাবেও আপনি মনে রাখতে পারবেন। নাসরিন আক্তার, কাকুলি, তাসনিম সাফা, শ্রাবণের বারিধারা সহ অনেকেই এই অ্যান্সারটি সঠিক দিয়েছেন। সো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাব আমরা। কোন বানানটি শুদ্ধ, এটাও অ্যান্সার দেন। আচ্ছা, আমাদের কমেন্টসে দেখেন ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আহ, সঠিক যে বানানটি, সঠিক যে বানানটি বলা হয়েছে, কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ। এখানে শ্রদ্ধাঞ্জলি মনে রাখবেন, যত অঞ্জলি বানান আছে, শ্রদ্ধাঞ্জলি, তারপরে হচ্ছে পুষ্পাঞ্জলি, যত অঞ্জলি বানান আছে কোনো অঞ্জলিতে দীর্ঘিকার হবে না, সো ক নম্বরটা ভুল। দারিদ্রতা,
দেখেন এই তা প্রত্যয় যুক্তর সাথে আবার দয়াকার হয় না, শুধু দারিদ্র হয়, কিন্তু দরিদ্রতা হতে পারে, কিন্তু দারিদ্রতা, এটা দুইটা, এটাও ভুল। বৈশিষ্ট্য বানানে জফলা নাই, ভুল। উপরযুক্ত, এই যে উপরযুক্ত মানে উপরে উল্লেখিত এরকম বোঝায়, অর্থাৎ এই বানানটা সঠিক। এবং এই উপরযুক্তর পরিবর্তে আপনি বলতে পারেন উপরিউক্ত। উপরিউক্ত, তার মানে সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর, উপরযুক্ত। উপরযুক্ত এই বানানটা সঠিক। বাকি তিনটা কেন ভুল সেটা কিন্তু বলেই দিলাম। তো আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া হয়েছে। এই ভিডিও শেষে এই কমেন্টস থেকে এই লিঙ্কে ক্লিক করে এই গ্রুপে সংযুক্ত থাকবেন। এখানে অনেক বিষয়ে আপনারা তথ্য জানতে চাইলে তথ্য পাবেন। আপাতত আমাদের গ্রুপটি অনলি অ্যাডমিন করে রাখা হয়েছে, কিন্তু ইন ফিউচারে এটা কিন্তু মানে কিছুদিনের মধ্যে আমরা কিন্তু এটা ওপেন করে দেবো। আপনারা নিজেরাই বিভিন্ন বিষয়ে আবেদনের সংক্রান্ত, মানে আবেদন করার ভুলভ্রান্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে এই গ্রুপে জানতে পারবেন। নেক্সট যে প্রশ্নটা হলো যে কোনটি শুদ্ধ বানান। দেখেন আজকের এই বাংলার যে আহ, প্রথম থেকেই শুরু হচ্ছে বাংলা, আমরা প্রথমে ধ্বনি পরিবর্তন টপিকসটা নিলাম, এরপরে বানান শুদ্ধি থেকে আলোচনা করছি। তো এই সব কিন্তু বাছাই করা, আগেই বলেছি যে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সাজানো হয়েছে। এইগুলো কিন্তু আমি টিপস গুলো বলে দিচ্ছি মনে রাখার জন্য, একই সাথে এটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো কোনটি শুদ্ধ বানান, এখানে তিতিক্ষা। তিতিক্ষা, তিতিক্ষা বানানে মনে রাখবেন। তার আগে আপনারা একদের একটু সুযোগ দেওয়া উচিত যে কোনটা সঠিক অ্যান্সার হবে। সুমাইয়া 13 ঘ বলেছেন, তিতিক্ষা 2টা দীর্ঘিকার দিয়েছেন, মোশাররফ হোসেন ঘ বলেছেন। কিন্তু মনে রাখবেন তিতিক্ষা বানানে 2টা রস্বীকার হবে, তিতিক্ষা বানানে 2টা রস্বীকার হবে। সো যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এবং একই সাথে বলছি, আজকের এই ভিডিওটি যারা সর্বোচ্চ শেয়ার দেবেন 5 জনের উপরে, তারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে আমাদের সাজেশনের কিছু পৃষ্ঠা আপনাদেরকে বিনামূল্যে দিয়ে দেবো পিডিএফ আকারে, যেটা আপনাদের অনেক, ভর্তি না হয়েও অনেক উপকার পড়বে। সো ভিডিওটি একটু অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, বিভিন্ন গ্রুপ যেখানে আছে সেখানে আপনার টাইম লাইনে সব জায়গায় শেয়ার দিয়ে দেন। আচ্ছা, 14 নম্বর যে প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান ন্যূনতম। প্রথমে আছে ন্যূনতম, আর খ নম্বরে আছে দেখেন দন্তান্ন নয় জফলা রস্যু দন্তান্ন ন্যূনতম। আহ গ নম্বরে আছে গ এবং খ, একটাই রস্যুকার একটাই দীর্ঘকার। আহ এই বানানটা যে আছে ন্যূনতম বানানটা কি, আপনারা একটু কমেন্টসে জানান। এটা কিন্তু ন্যূনতম বানানটা পরীক্ষায় বারবার আসা একটা প্রশ্ন, বারবার আসা একটি প্রশ্ন। ন্যূনতম বানানের সঠিক বানান কোনটা হবে? ন্যূনতম, মনে রাখবেন এটা প্রথমেই জফলা হয়ে যায়, আমরা মনে করি পরের দন্তান্নয় জফলা হবে। হ্যাঁ, এটা অনেকেই মনে করবেন ঘ নম্বরটা সঠিক, কিন্তু এটা কিন্তু আগে ভুল। হ্যাঁ, ন্যূনতম বানানে মনে রাখবেন অবশ্যই আহ দন্তান্নর সাথেই হবে জফলা, এবং এটা দীর্ঘকার হবে, দীর্ঘকার হবে, দীর্ঘকার হবে। তো ন্যূনতম বানান গ নম্বরটা সঠিক। হ্যাঁ, নেক্সট আমরা 15 নম্বর যে প্রশ্ন, বাছাইকৃত বানান যেগুলো বারবার পরীক্ষা আসে এবং আপনাদের আসতে পারে, সেই জায়গা থেকে কিন্তু বাছাই করে এই ভিডিওটা আপনাদেরকে দিয়েছি। বলা আছে নিচের কোন বানানটি শুদ্ধ। 44তম বিসিএসে আসা প্রশ্ন, মুমূর্ষু বানান। মুমূর্ষু অসংখ্য বার পরীক্ষা এসেছে, ইনশাল্লাহ আপনাদেরও আসবে। মুমূর্ষু বানানে মনে রাখবেন যে রস্যুকার দীর্ঘকার রস্যুকার, রস্যুকার দীর্ঘকার রস্যুকার। তাহলে এখানে প্রথমটাই কিন্তু শেষেরটাই কোনো কার নেই, আর খ নম্বরে সবগুলো রস্যুকার, ঘ নম্বরে কিন্তু শেষেরটাই কোনো দীর্ঘকার বা রস্যুকার নাই। সো গ নম্বর সঠিক অ্যান্সার, রস্যুকার দীর্ঘকার রস্যুকার মুমূর্ষু বানানে এটাও সঠিক অ্যান্সার হবে গ, মুমূর্ষু বানান। নেক্সট আমরা যে প্রশ্নটিতে যাব সেটা হলো 16 নম্বর প্রশ্ন। বলেছে কোনটি শুদ্ধ বানান, সমীচীন। সমীচীন মানে, সমীচীন মানে উচিত, সমীচীন মানে উচিত, মানে আপনার এটা করা উচিত হয়নি।
সেটাকে আমরা বলতে পারি আপনার এটা করা সমীচীন হয়নি। সমীচীন মানে উচিত অর্থে, আর সমীচীন বানানে কি বানান হবে এটা একটু দেখেন। প্রথমটাই দিয়ে আছে দুটাই দীর্ঘিকার, খ নম্বরে আছে রশ্মি দীর্ঘী রশ্মি, পরেরটাই দেখেন এরকম ভিন্ন ভিন্ন বানান দিয়ে রাখা হয়েছে। কোনটা সঠিক অ্যান্সার হবে দ্রুত একটু কমেন্টসে জানান। আর আপনাদের ভালো রেসপন্স পেলে লাইভে বেশি বেশি আপনারা যদি আমাদের সাথে এনগেজ থাকেন, আমরা আরো বেশি উৎসাহিত হই ফ্রি ক্লাস নেওয়ার জন্য। আহ, যেটা আপনাদেরকে ফ্রি ক্লাসগুলো আপনাদের পড়ার স্টাইলটা কি হবে, কোনগুলো পড়া উচিত এই বিষয়টা জানতে পারবেন। একই সাথে যে স্লাইডগুলো আমরা তৈরি করি সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে সাজানো হয়, যাতে করে আপনারা পরীক্ষায় আমাদের ভিডিওগুলো থেকেই অনেকগুলো কমন পান। ইতিপূর্বে যে সিনিয়র স্টাফ নার্স যারা ভাইবা দেবে, আমাদের ব্যাচ থেকে প্রায় 250 জন ভাইবা দেবে। উই আর সো লাকি যে অনেকগুলো নার্স ইনশাল্লাহ ইন ফিউচারে আমাদের ব্যাচ থেকে হতে চলেছেন। আর আপনাদের ব্যাচ থেকে যারা ইতিমধ্যেই ভর্তি হওয়া শুরু হয়েছেন, এখান থেকেও আমাদের একটা আগের চেয়েও বড় টার্গেট আছে যে ইনশাল্লাহ আপনাদের আমরা যে কয়জনই পাই তাদেরকে নিয়ে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সিনিয়র স্টাফ নার্স ইনশাল্লাহ প্রস্তুত করাতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। তো এখানে সমীচীন বানানটা ক হবে, দুইটা দীর্ঘিকার হবে সমীচীন বানানে, দুইটা দীর্ঘিকার হবে, সমীচীন মানে উচিত। 17 নম্বর প্রশ্নে হচ্ছে কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ পিপীলিকায় দেখেন সেই পিপীলিকা ওই নিশিথিনীর ওই কৌশলটা যদি আপনি কাজে লাগান তাহলে এই উত্তরটা পারবেন। রশ্মি দীর্ঘি এরকম চিন্তা করেন, যদিও এখানে রশ্মি দীর্ঘি নাই, হ্যাঁ তিনটা, কিন্তু প্রথম আহ নিশিথিনীর ওই স্টাইলে হবে 1 2 1, ওই স্টাইলেই হবে। নিশিথিনীর মতোই হবে পিপীলিকা বানানটা, এটাও কিন্তু বিসিএস এসেছে বা অসংখ্য পরীক্ষায় এসেছে, আমি জাস্ট একটি সাল উল্লেখ করেছি এখানে যে কোথায় এসেছে। আর আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট কিনা, এই জন্য আমি কিন্তু পাশে সাল উল্লেখ করে দিয়েছি, সাল উল্লেখ করে দিয়েছি যে হ্যাঁ এই প্রশ্নগুলো এসেছে, ইন ফিউচারে আবারও আসবে। তাহলে 33তম বিসিএস আসা প্রশ্ন পিপীলিকায় বানান হবে খ নম্বর, রস্মিকার দীর্ঘিকার রস্মিকার, পিপীলিকা তাই দেবো। নেক্সট আমরা একটু এখন একটু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ ধরে আমরা কথা বললাম হচ্ছে বাংলা নিয়ে, তাই না? এবার আমরা একটু সাধারণ জ্ঞানের বিষয় নিয়ে একটু কথা বলবো। তো আগেই বলছি যে আপনারা ভিডিওটি একটু শেয়ার দেবেন, সর্বোচ্চ শেয়ারদাতারা কিন্তু আমাদের সাজেশনের আংশিক সাজেশন পাবেন। এখানে বলা আছে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ। সেটা গতবারও বলেছিলাম, গতকালকে ক্লাসে যারা ছিলেন তারা তাদের পারা উচিত এটা। একটু দ্রুত বলে দেন যে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ। খুব আরামায়েশি ছিল মুঘল সম্রাটদের, সম্রাট আকবর, সম্রাট হুমায়ুন, এবং এই প্রত্যেকে, বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আর আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীর। এই যে সম্রাট হুমায়ুন, তিনি খুব ভোগবিলাসী ছিলেন, স্ত্রীর উপর সাম্রাজ্য ছেড়ে দিয়ে নিজে সবসময় নৃত্য, তারপরে আহ বাঈজিদের নিয়ে পড়ে থাকতেন, তাই তিনি বলেছিলেন এই বাংলাকে নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। সঠিক উত্তর হবে সম্রাট হুমায়ুন, সঠিক উত্তর হবে সম্রাট হুমায়ুন। নেক্সট প্রশ্নে যাব যে সার্কের প্রথম শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়। এবছর কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এবছর কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সার্ক কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কর্তৃক প্রতিষ্ঠিত। সো তার সংক্রান্ত এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এই গভর্নমেন্টে। তো সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে? এটা কিন্তু সার্ক প্রতিষ্ঠার সাল 1985 সালেই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি প্রথম স্বীকৃতি দেয়? আর একটা প্রশ্ন আছে যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? তো এখানে কোনো কোনো বইয়ে দেখবেন ভারত, কোথাও দেয়া আছে ভুটান। তো এইটা কিন্তু গত বছর নিষ্পত্তি হয়ে গেছে, এখন থেকে যদি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হবে কোনটা, সেটা হচ্ছে ভুটান। তারা 6 তারিখে স্বীকৃতি দেয়, ভারতও দেয়, বাট ভুটান 1 ঘন্টা আগে দেয়, তার কারণে সঠিক উত্তর হবে ভুটান। আর মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দেয় কোনটি? এখানে 4টা দেশের নাম দেওয়া আছে,
প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ইরাক। মনে রাখবেন, ইরাক প্রথম মানে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মুসলিম দেশগুলোর মধ্যে। আমাদের দেশের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কিন্তু একটা ঝামেলা চলেছিল। ঝামেলাটা হলো যে যেহেতু পাকিস্তানও একটা মুসলিম দেশ, তো বহির্বিশ্বে প্রচার হচ্ছিল যে এটা একটা মানে গেরিলা যুদ্ধ, মানে স্বাধীনতা যুদ্ধ বলে প্রচার হচ্ছিল না, যে পাকিস্তান থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়ার জন্য একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আন্দোলনটা করছে, যার কারণে বাংলাদেশকে প্রথমে কিন্তু ওই ভুল বোঝানো হয়েছিল বহির্বিশ্বকে। তার কারণে স্বীকৃতি দিতে যাচ্ছিল না। ইরাক প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এটা একটু মনে রাখবেন। পিএলও এর সদর দপ্তর কোথায়? পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, প্যালেস্টাইন। তাহলে এর সদর দপ্তর কোথায় হবে? এটা রামাল্লাহ, রাবাত, বেনগাজি নাকি মরক্কো? মরক্কোর আকারটা এখানে পড়িনি। এটার সঠিক অ্যান্সার কোনটা হবে একটু কাইন্ডলি কমেন্টসে জানান। আর দেখেন আমাদের একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে শুধু নার্সদের নিয়ে এই গ্রুপটা খোলা হয়েছে, তার লিঙ্কটা শেয়ার করা হয়েছে। লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাবেন। পিএলওর সদর দপ্তর কোথায়? পিএলওর সদর দপ্তর কোথায়? এটা প্যালেস্টাইন, সুতরাং এটা রামাল্লাহ হবে। রামাল্লাহ হচ্ছে ফিলিস্তিনের একটা শহর। রামাল্লায় এই পিএলওর সদর দপ্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব। এখানে টাইপিং মিস্টেকে চটা পরে আগে পরে হয়ে গেছে। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উ থার্ড নাকি ট্রিগ ভ্যালি নাকি ড্যাগ হেমার্শেল নাকি কুর্ট অল্ডহেইম? কে ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব? একই সাথে এটা মনে রাখবেন, বর্তমানের যে মহাসচিব তিনি কোন দেশের, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। বর্তমানের যে মহাসচিব তার নাম কি, এটাও ইম্পর্টেন্ট। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব এবং তার দেশ হচ্ছে পর্তুগাল। কিন্তু এখানে প্রশ্ন করেছে যে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? এটা উত্তর হবে খ, ট্রিগ ভ্যালি। ট্রিগ ভ্যালি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। এবং জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা দেশ কত, এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কত, স্থায়ী পরিষদের সদস্য কত, এই সমস্ত প্রশ্ন কিন্তু জাতিসংঘ সদর দপ্তর কোথায়, অসংখ্য প্রশ্ন এখান থেকে আসে। সো দেখেন জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত, এই প্রশ্নটা এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমি এই জন্য এখানে ইনক্লুড করেছি। আপনারা দ্রুত কমেন্টসে জানান যে 5 নম্বর সাধারণ জ্ঞানের যে প্রশ্ন, যে জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত, যদি পারেন এবং সেটাও লিখে দেবেন যে সর্বশেষ সদস্য দেশটির নাম কি এবং সেই দেশের রাজধানীর নাম কি। এরকম অসংখ্য প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, অসংখ্য পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আহ, রাইহান, নাসরিন আক্তার, কাকুলি, তাসনিম সাফা, রাইহান, লিনা, লিনা, তারপরে তাসনিম সাফা সহ যারা সংযুক্ত আছেন, তাদেরকে ধন্যবাদ এবং উত্তর দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকেও ধন্যবাদ। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কিন্তু হবে 193 জন। 193, এবং এখানে বলে নেই 193তম সদস্য দেশ হলো আহ দক্ষিণ সুদান। এবং দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্তুম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? এটাও কিন্তু পরীক্ষায় আসে, 136তম সদস্য দেশ। এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো খুব সাজিয়ে গুছিয়ে পড়ে নেবেন, এবং আমরা সাজিয়ে গুছিয়েও খুব সুন্দরভাবে নোট করে আপনাদের পড়িয়ে থাকি। যারা ভর্তি হতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, ভেসে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন। আচ্ছা, এরপরে বলা হয়েছে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এর প্রধান কার্যালয়। ওআইসি এর প্রধান কার্যালয় কোথায়? মুসলিম বিশ্বের অর্গানাইজেশন খুব কম আছে, তার মধ্যে ওআইসি একটা গুরুত্বপূর্ণ, তারপরে আরব লীগ আরেকটা সংস্থা, এই দুইটা মুসলিম বিশ্বের জন্য বড় একটা অর্গানাইজেশন। সো এদের সদর দপ্তরটা জেনে নেবেন। ইসলামী সম্মেলন সংস্থা এর সদর দপ্তর হচ্ছে আহ জেদ্দা। ওআইসির সদর দপ্তর, হুম, ওআইসির সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দা। মনে রাখবেন, সৌদি আরবের জেদ্দায় এর সদর দপ্তর।
নেক্সট যে প্রশ্নটা করা হয়েছে, ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? প্রশাসনিক সদর দপ্তর, ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? ক নম্বরে আছে বলা হয়েছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে, খ নম্বরে হোয়াইট হল, আর গ নম্বরে হচ্ছে মার্বেল টাস এবং ঘ নম্বরে হচ্ছে বলা হয়েছে বুশ হাউস। কোনটা মানে ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায়? রোমানা, রুহি, তাসফিয়া সাপা, শ্রাবণের বারিধারা, আর রায়হান, যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর, 7 নম্বর প্রশ্ন, ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায়? আমি আর দেরি করবো না, এটা হচ্ছে প্রশাসনিক সদর দপ্তর, মানে যেখানে মানে তাদের মন্ত্রণালয়ের যাবতীয় কাজগুলো হয়ে থাকে, যেমন আমাদের সচিবালয়। এই প্রশাসনিক সদর দপ্তর হচ্ছে হোয়াইট হল। হোয়াইট হল হচ্ছে সঠিক অ্যান্সার, খ হবে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কবে? 1942 সালের নভেম্বর মাসে, নাকি 43 সালের ফেব্রুয়ারি মাসে, নাকি 45 সালের মে মাসে, নাকি 45 সালের সেপ্টেম্বর মাসে? কোনটা সঠিক অ্যান্সার হবে একটু দ্রুত জানাবেন। 8 নম্বর প্রশ্ন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কবে? যেহেতু জার্মানি ছিল আপনার উম, অক্ষশক্তি, জার্মানির হিটলার, তার আত্মসমর্পণ মধ্য দিয়েই মূলত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ঘটে বলা যায়। সেই জার্মানি, এই দেশটি কত সালে আহ, আত্মসমর্পণ করে? এখানে প্রথম দুইটা হবে না, কারণ 1942, 1943। কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে এবং শেষ হয় 1945 সালে। সো এখানে মে নাই, সেপ্টেম্বর হবে। এখন এই জায়গা থেকে আপনারা সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করুন। 8 নম্বর রায়হান দিয়েছেন, 6 নম্বর 43 সালে হবে না, এটা রায়হান বললাম। কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে আর শেষ হয় 1945 সালে। আর জার্মানি, তারাই তো মূল অক্ষশক্তি। আর বাকিগুলো অক্ষশক্তি, জাপান, জার্মানি, ইতালি, এরাই ছিল অক্ষশক্তি। আর মিত্রশক্তি অন্যান্য দেশগুলো, ইউরোপীয় দেশগুলো, ব্রিটেন সহ। সো এরাই আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। সুতরাং 1945 সালে এর উত্তর হবে। কিন্তু 45 সালের কোনটা হবে? রায়ান বলেছেন সেপ্টেম্বর মাসে। আপনার চেষ্টা করার জন্য ধন্যবাদ। কিন্তু এটার সঠিক উত্তর হবে ঘ, মানে গ, 1945 সালের মে মাসে। জার্মানির আত্মসমর্পণের পরেও এই যুদ্ধ আরো কিছুদিন সেপ্টেম্বর মাসে রেশ চলে যায়, যার কারণে এর উত্তর হবে 1945 সালের মে মাসে। নেক্সট যে প্রশ্ন, আইএমএফ আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আমি গত দিনের একটা ক্লাসে বলেছিলাম যে পৃথিবীতে যত সদর দপ্তর আছে তার বেশিরভাগই হচ্ছে অস্ট্রেলিয়ার ভিয়েনায়। যে 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 কারণে অস্ট্রিয়ার ভিয়েনাকে বলা হয় সম্মেলনের শহর। কিন্তু বিশ্বের এখন সুপার পাওয়ারে আছে বলা যেতে পারে আমেরিকা, এবং আমেরিকা কৌশলে কিন্তু বিশ্বের যত আর্থিক প্রতিষ্ঠান আছে তার সদর দপ্তর কিন্তু উম, সব তার নিজের দেশে রেখেছে। এই কারণে আইএমএফ, অর্থাৎ আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অর্থাৎ এটাও একটা আর্থিক প্রতিষ্ঠান। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, মানে বিশ্ব ব্যাংক, এইগুলো কিন্তু আর্থিক প্রতিষ্ঠান। সুতরাং এই সদর দপ্তরগুলো আমেরিকায় থাকবে, সেরকমই হচ্ছে ও হওয়া উচিত, তাই না? এই জন্য তাসনিম ছাপা আন্দাজ করে উত্তর দিয়েছে নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্ক ও আমেরিকার ভিতরে, ওয়াশিংটন ও আমেরিকার ভিতরে। এখন কোনটা হবে উত্তর দেন। আর খ, মস্কো এবং লন্ডন। আর লন্ডন ব্রিটেনে তো হবেই না, মস্কো হচ্ছে রাশিয়া, এটাতেও হবে না। যেহেতু আমেরিকায় হবে, কিন্তু দুইটা শহর আছে এখানে, ওয়াশিংটন নাকি নিউ ইয়র্ক। মনে রাখবেন আইএমএফ, আইএমএফ সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটন, এটা সঠিক অ্যান্সার, এটাই কিন্তু সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্ন, যে নিকারাগুয়ার বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট, যে মানে নিকারাগুয়ার একটা বিদ্রোহী আছে, যেমন ইন্ডিয়াতে অনেকগুলো বিদ্রোহী আছে কিন্তু, যারা বিভিন্ন দেশের উস্কানি, যেমন সেভেন সিস্টার, তারা কিন্তু ভারত থেকে আলাদা হওয়ার জন্য, স্বতন্ত্র দেশ করার জন্য আন্দোলন করে যাচ্ছে। এবং ভারত আমাদেরকে দায়ী করে যে আমরা নাকি সেভেন সিস্টারকে আলাদা করে যাওয়ার জন্য ওদের বিচ্ছিন্নতাবাদীদেরকে সমর্থন দিচ্ছি। তো এরকম আহ নিকারাগুয়াও কিন্তু একটা বিদ্রোহী আছে, এবং আমেরিকা তাদেরকে সমর্থন দেয়।
সেই বিদ্রোহী গোষ্ঠীর নাম কি? সেই বিদ্রোহী গোষ্ঠীর নাম কি? এখানে সিরিয়ালটা ঠিক নেই, 15 নম্বর সিরিয়াল হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে সাজেশন, সেই সাজেশনের থেকে আমি কিন্তু বেছে এখান থেকে সেখান থেকে নিয়েছি, যার কারণে সিরিয়ালটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। আপনারা যারা আমাদের ব্যাচে ভর্তি যাবেন, এরকম সুন্দর সাজেশন পেয়ে যাবেন, যেগুলো পড়লেই আপনারা মানে অন্তত প্রিলিতে পাস করে যাবেন। 15 নম্বর বলেছেন ঘ, সোয়াপো। রায়হান বলেছেন না, সোয়াপো নয়। সোয়াপো নয়। নিকারাগুয়ার যে বিদ্রোহী গোষ্ঠী, সেটা হবে কন্ট্রা বিদ্রোহী গোষ্ঠী। উত্তর হবে কন্ট্রা বিদ্রোহী গোষ্ঠী। কন্ট্রা বিদ্রোহী গোষ্ঠী। আচ্ছা, আজকে যারা লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সর্বোচ্চ শেয়ার করেছিলেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি যেহেতু কথা দিয়েছি, অন্তত 100 প্রশ্নের একটা সাজেশন বাংলা অথবা সাধারণ জ্ঞানে দিয়ে দেব। আহ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দেখা হবে আবারও। এখন যেহেতু আপনাদের সার্কুলারটা হয়েছে, প্রথম আমরা ক্লাস শুরু করার আগ পর্যন্ত আমরা কিছু ফ্রি ক্লাস আপনাদের এইভাবে চলমান থাকবে। তারপরে আমরা এটা অফ করে দিয়ে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু করবো। যা পেইড ব্যাচে যারা ভর্তি হতে চান, স্ক্রিনে ভেসে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে